গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কেল টমস কেবিন, আজ ৮ম পর্ব। একটু পরেই ডোডো আবার ঘোড়া নিয়ে ফিরে এলো। হ্যাঁ, এবার বেশ ভালো হয়েছে, খুশি হবার ভঙ্গিতেই হেনরিক বলে উঠল। ঠিক আছে, তুমি বরং ইভাঞ্জেলিনের ঘোড়াটা ধরো, আমি ওকে জিনের উপর বসিয়ে দিচ্ছি। ডোডো এগিয়ে এসে ইভার টাট্টুর লাগামটা ধরল। তার বিবর্ণ মুখ, লালচে চোখ দেখে স্পষ্টই বোঝা গেল এতক্ষণ সে কাঁদছিল। ইভা একটু ঝুঁকে তার হাত থেকে লাগামটা নেবার সময় মিষ্টি করে বলল, তুমি খুব ভালো ছেলে ডোডো, অসংখ্য ধন্যবাদ। অবাক চোখে ডোডোর সুন্দর মুখখানার দিকে তাকাতেই তার চিবুকের পাশ দুটো রক্তিম হয়ে উঠল। অবরুদ্ধ আবেগে ছলছল করে উঠল দু চোখ। নিজের ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে হেনরিক একটা মুদ্রা ডোডোর দিকে ছুঁড়ে দিয়ে বললে, যা, এটা দিয়ে কিছু মিষ্টি কিনে খাস। মুদ্রাটা কুড়িয়ে নেবার পরিবর্তে ডোডো তখনও নির্নিমেষ চোখে তাকিয়ে রয়েছে সুন্দর মূর্তি দুটোর দিকে, যাদের একজন তাকে দিয়েছে মিষ্টি কিনে খাওয়ার পয়সা, অন্যজন দিয়েছে এমন অসামান্য কিছু যা এই জীবনে কেউ কখনো তাকে দিতে পারেনি। দূরের সমুদ্রে তখন দ্রুত রং বদলাতে শুরু করেছে। খোলা বারান্দায় হালকা বেতের চেয়ারে মুখোমুখি রয়েছে দাবার ছক, কিন্তু সে শুধু ওই পর্যন্তই। খেলার দিকে কারুর মন নেই। সারাক্ষণই দুজনে তর্ক করছেন, একে অপরকে বিদ্রূপ করছেন, পরক্ষণেই আবার হো হো করে হেসে উঠছেন। সত্যি অগাস্টিন, আমি যদি তোমার ভাবনার সঙ্গে একমত হতে পারতাম, জীবনে হয়তো অনেক বড় কাজ করতে পারতাম। নিশ্চয়ই, ভাইকে সমর্থন করে সেন্ট ক্লেয়ার বলে উঠলেন। তুমি তা নিশ্চয়ই পারতে আলফ্রেড। আর যাই হোক, তুমি তো আর আমার মতো কুঁড়ে নাও, তুমি পরিশ্রমী, কাজ করতে পারো। আমি ভাবছি ভবিষ্যতের জন্য প্রথমেই যে কাজটা করা দরকার, তোমার এই নিগ্রো চাকর বাকরগুলোর প্রত্যেকেরই এক একটা মূর্তি বানিয়ে রাখা, যাতে গবেষণার জন্য ঐতিহাসিকরা তাদের নমুনা হিসেবে সংগ্রহ করতে পারেন। বিদ্রূপ বেধানো স্বরে হাসতে হাসতে অগাস্টিন বললেন, অবশ্য সেই ঐতিহাসিকদের মানবিক বোধ বলে যদি কোনো পদার্থ থাকে। এমন সময় অদূরে শোনা গেল দ্রুত ছুটে আসা ঘোড়ার খুরের শব্দ। ওরা ফিরে আসছে, দেখো আলফ্রেড, ওদের কেমন সুন্দর দেখাচ্ছে। সত্যি, এর চাইতে সুন্দর দৃশ্য কখনো দেখেছি বলে অন্তত আমার মনে পড়ে না। আলফ্রেড অকপটে স্বীকার করলেন, ইভার মতো এমন চোখ ধাঁধানো রূপও আমি আর কখনো দেখিনি। এখন থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি অগাস্টিন, বড় হলেও অনেক পুরুষেরই রাতের ঘুম কেড়ে নেবে। ভাইয়ের কথা শুনে সেন্ট ক্লেয়ার হো হো করে হেসে উঠলেন, কিন্তু সেই হাসির মধ্যে প্রচ্ছন্ন ছিল একটা বিষণ্ণতার ছাপ। মেয়েকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে আনার জন্য উনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন। দুহাতে মেয়েকে বুকের মধ্যে আঁকড়ে ধরে উনি জিজ্ঞেস করলেন, তোমার কষ্ট হচ্ছে না তো মামুনি? না বাবা। মুখে না বললেও ওকে টেনে টেনে শ্বাস নিতে দেখে অগাস্টিন শঙ্কিত হয়ে উঠলেন। তোমার এত জোরে ঘোড়া ছুটিয়ে আসাটা ঠিক হয়নি, তুমি জানো এটা তোমার শরীরের পক্ষে ক্ষতিকর। জানি, কিন্তু এত ভালো লাগছিল। দুহাতের দোলায় মেয়েকে বয়ে এনে অগাস্টিন বৈঠকখানার সোফায় শুইয়ে দিলেন। তারপর বললেন, হেনরিক, ইভার শরীর খুব একটা ভালো নয়, ওর সঙ্গে বেড়াতে বেরিয়ে কখনো জোরে ঘোড়া ছুটিও না। আচ্ছা, এবার থেকে আমি খুব সতর্ক থাকার চেষ্টা করব। সোফায় ইভার পাশে বসে হেনরিক ওর একটা হাত নিজের মুঠোর মধ্যে তুলে নিল। একটু পরে ইভা অনেকটা সুস্থ বোধ করতে লাগল। কিশোর কিশোরী দুজনকে একা রেখে সেন্ট ক্লেয়ার দু ভাই অসমাপ্ত খেলাটাকে আবার নতুন করে শুরু করার জন্য ফিরে গেলেন। আমার সবচেয়ে কি খারাপ লাগছে জানো ইভাঞ্জেলিন? হেনরিক বলল, বাবা পরশুই এখান থেকে চলে যাচ্ছেন। তোমার সঙ্গে হয়তো আমার আর অনেকদিন দেখা হবে না।
তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ডোডোর সঙ্গে আমি কখনো খারাপ ব্যবহার করব না। আমি সাধারণত কারোর সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করিও না, কিন্তু আমার সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে রেগে গেলে একদম জ্ঞান থাকে না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো হেনরিক? বলো। রাগ করবে না? একটুও না। আচ্ছা, ধরো এই পৃথিবীতে তোমাকে যদি ভালোবাসার কেউ না থাকে, তোমার ভালো লাগবে? হেনরিক অবাক হয়ে ইভার দিকে তাকালো। কেন? নিশ্চয়ই না। তাহলে অন্তত সেদিক থেকে ডোডোর কথাটা একবার ভেবে দেখো। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ও চিরদিনের মতো হারিয়ে এসেছে। এখানে ওর এমন কেউ নেই যে ওকে ভালোবাসবে কিংবা একটু ভালো ব্যবহার করবে। এর জন্য আমি সত্যি খুব দুঃখিত ইভাঞ্জেলিন। ওর মাকে কেনা আমার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া ওকে আমি নিজে ভালোবাসতেও পারি না। কেন পারো না হেনরিক? ডোডোকে? এ তুমি কি বলছো ইভাঞ্জেলিন? হয়তো আমি ওকে পছন্দ করতে পারি, কিন্তু তা বলে ভালোবাসা কেমন করে সম্ভব? তুমি কি তোমার চাকর বাকরদের ভালোবাসতে পারো? নিশ্চয়ই, কেন নয়? এটা কিন্তু সত্যিই ভাবা যায় না। কেন ভাবা যায় না হেনরিক? বাইবেলে কি বলা হয়নি প্রতিটা মানুষকে আমাদের ভালোবাসা উচিত? বাইবেলে ওরকম অনেক ভালো ভালো কথাই বলা আছে, কিন্তু কেউ সেসব কথা ভাবে না বা করেও না। সেই মুহূর্তে ইভা কোনো কথা বলল না। নির্নিমেষ চোখে খানিকক্ষণ তাকিয়ে কি যেন ভাবল। তারপর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অন্তত আমার মুখ চেয়ে তুমি ডোডোকে একটু ভালোবেসো হেনরিক। ওর ওপর কখনো নিষ্ঠুর হও না। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তোমার চেয়ে সুন্দর আর রূপসী মেয়ে আমি কখনো দেখিনি। কথাটা বলতে গিয়ে কিশোর হেনরিকের সুন্দর মুখখানা লজ্জায় রাঙা হয়ে উঠল। হেনরিকের এই সরল আন্তরিকতা ইভাকেও স্পর্শ না করে পারল না। তাই খুশির সুরেই বলল, তাহলে আশা করি আমার কথাটা তোমার নিশ্চয়ই মনে থাকবে হেনরিক। এমন সময় খাবার ঘণ্টা পড়ায় ওদেরকে উঠে পড়তে হল। এই ঘটনার দুদিন পর অ্যালফ্রেড ক্লেয়ার তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রাণচঞ্চল কিশোর হেনরিকের নিরলস সাহচর্যে উৎসাহিত হয়ে ইভা এই কদিনে তার শক্তির যা কিছু সঞ্চয় একেবারে নিঃশেষ করে ফেলেছে। সেই জন্যে হেনরিক চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ইভা ক্রমশই দুর্বল হয়ে পড়তে লাগল। ফলে সেন্ট ক্লেয়ারকে বাধ্য হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হল। এই ব্যাপারটাকে উনি এতদিন সযত্নে এড়িয়েই চলতে চেয়েছিলেন, কেননা ডাক্তার ডাকা মানেই অবাঞ্ছিত সত্যটাকে স্বীকার করে নেওয়া। দু একদিনের মধ্যে ইভা এমন অসুস্থ হয়ে পড়ল যে আর ঘর থেকেই বের হতে পারল না। ডাক্তার এসে দেখে গেলেন। দিন দিন মেয়েটার স্বাস্থ্য যে ক্রমশ ভেঙে যাচ্ছে, মেরি সেন্ট ক্লেয়ার কোনোদিন সেদিকে ফিরেও তাকায়নি। অবশ্য মেরির সে অবকাশ ছিল না। সম্প্রতি 2-3টে নতুন উপসর্গ এসে জোটায় ও খুবই মুষড়ে পড়েছে। ওর ধারণা ওর মতো এরকম অসুস্থ এর আগে কেউ কখনো হয়নি এবং কোনোদিন হবেও না। সুতরাং ওর আশেপাশের কেউ কখনো অসুস্থ হলে মেরি সেটাকে আমলই দিত না। মিস ওফেলিয়া বেশ কয়েকবার ইভা সম্পর্কে মেরিকে সচেতন করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। কখনো কখনো কিছুটা বিরক্তির সঙ্গেই মেরি বলতো, মেয়েটা তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে, ওর আবার অসুখ কিসের? আমি ওর কাশিটার কথাই ভাবছি। কাশির কথা আমাকে বলবেন না। ইভার মতো বয়সে আমারও কাশি হয়েছিল। সবাই বলতো আমার নাকি যক্ষা হয়েছে। আমার মা তো রাতের পর রাত জেগে আমার পাশে বসে থাকতেন। সেই তুলনায় ইভার কাশি কিছুই নয়। আমারও ওরকম হয়েছিল। রাত্রিরে ঘাম হয়। গত 10 বছর ধরে আমারও রাত্রিরে ঘাম হচ্ছে। এক একদিন রাতের পোশাক ভিজে সপসপ করে। ইভা তো সেই তুলনায় ঘামে না বললেই চলে। মিস ওফেলিয়া আর একটা কথাও বলেননি, কিন্তু ইভা শয্যাশায়ী হয়ে পড়তেই মেরি হঠাৎ কেমন যেন বদলে গেল। এখনো বলতে লাগল,
এমনটা যে ঘটবে ও আগে থেকেই জানত। মায়ের এমনি পোড়া কপাল যে নিজে যখন অসুস্থ, একমাত্র সন্তান তখন চোখের সামনে মরতে বসেছে। ছি মেরি, এভাবে বলা উচিত নয়, সেন্ট ক্লেয়ার বললেন। তাছাড়া আমরা এত সহজে হাল ছাড়ব না। মায়ের মনের মধ্যে যে কি হয় সে তুমি কোনোদিনই বুঝতে পারবে না অগাস্টিন। তবু তোমার এভাবে বলা উচিত নয় মেরি। তুমি ব্যাপারটাকে যত সহজে এড়িয়ে যেতে পারো, আমি মা হয়ে তা পারি না অগাস্টিন। কিন্তু ডাক্তার তো বলছেন যে এখনই ভয়ের কোনো কারণ নেই। এই ডাক্তারদের আমি আদতে বিশ্বাস করি না। এরপরে তর্ক করা অর্থহীন ভেবে সেন্ট ক্লেয়ার নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন। 2-1 সপ্তাহের মধ্যেই ইভার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি ঘটল। এমনকি ও হেঁটে চলে বেড়াতে লাগল। বাগান থেকে আবার ভেসে আসতে লাগলো ওর মিষ্টি হাসি। সবাই খুশি হল, শুধু আশ্বস্ত হতে পারলেন না ডাক্তার আর মিস ওফেলিয়া। ওরা বুঝতে পারলেন প্রদীপ নেভার আগে যেমন শেষবারের মতো জ্বলে ওঠে, কাল ব্যাধিগ্রস্ত মানুষও কখনো কখনো মৃত্যুর আগে সুস্থ স্বাভাবিক মানুষের মতো আনন্দে হেঁটে চলে ঘুরে বেড়ায়। যা কিছু প্রাচুর্য আর জীবনের উজ্জ্বলতা তা সত্ত্বেও বিভাজি মৃত্যুর খুব কাছাকাছি, সম্ভবত সেটাও ওর অজানা ছিল না। তবু ওর মনে নিজের জন্য এতটুকু দুঃখ বা অনুতাপ ছিল না। বাইরে থেকে ওকে দেখে মনে হতো সূর্যাস্তের রক্তিম আলোর মতোই শান্ত, শরতের নিটল নিস্তব্ধতারই মতো উজ্জ্বল। ওর শুধু একটাই মাত্র দুঃখ, এ পৃথিবীতে যারা ওর সবচাইতে প্রিয়, বিশেষ করে বাবা মা আর সেই সব কৃতদাস দাসী, একদিন যারা ওর জীবনে আনন্দ দান করেছিল, আজ তাদের ছেড়ে চলে যেতে হচ্ছে বলে। ইভা শিশু হলেও মনের দিক থেকে ও আশ্চর্য পরিণত। প্রতিটা দাস দাসীকে ও ভালোবাসত। শুধু যে ওদেরকে ভালোবাসতই তাই নয়, ভালোবাসত ওদের জীবনের দৈন্যতা আর কদর্যতাকেও। ওদের জন্য কিছু একটা করার, অন্তত ওদের জীবনে একটু আলো আর আনন্দ আনার জন্যে ইভা তীব্র আকাঙ্ক্ষা অনুভব করত। একদিন টমকে বাইবেল পড়ে শোনাতে শোনাতে ইভা হঠাৎ বলল, যিশু কেন আমাদের জন্য মৃত্যুবরণ করতে চেয়েছিলেন আমি এখন তা বুঝতে পারছি আঙ্কেল টম। কেন মিস ইভা? আমি তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না, তবে আমি যেন তা স্পষ্ট অনুভব করতে পারছি। সেদিন স্টিমারে করে আসার সময় তোমার সঙ্গে যে হতভাগ্য দলটাকে দেখেছিলাম, যাদের মধ্যে কেউ হারিয়েছে তার মাকে, কেউ তার স্বামীকে, কোনো মা আবার তার সন্তানকে হারিয়ে কাঁদছে, আর যারা নির্যাতনের ফলে মারা গেছে, কি ভয়ঙ্কর! আমার জীবন দিলে যদি এদের দুঃখ শেষ হয়, আমি আনন্দের সঙ্গেই সেই মৃত্যুকে বরণ করে নেব। কথাটা বলে ইভা ক্লান্তি ভরে ওর শীর্ণ হাতখানা রাখল টমের হাতের উপর। টম শঙ্কাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল ইভার মুখের দিকে। বাবার ডাকে ইভা চলে যাবার পর টমের দুচোখ ছাপিয়ে নেমে এলো অশ্রুধারা। ওকে আর এই পৃথিবীতে কেউ ধরে রাখতে পারবে না, চোখ মুছতে মুছতে টম নিজের মনেই ভাবল। আমি ওর কপালে দেখতে পাচ্ছি ঈশ্বরের স্নেহ চিহ্ন। ইভা বাবার হাত ধরে বারান্দার সিঁড়িতে এসে দাঁড়াল। মেয়ের জন্যে কিনে আনা সুন্দর পাথরের মূর্তিটাকে দেখাবেন বলেই সেন্ট ক্লেয়ার ইভাকে ডেকে এনেছিলেন। তখন বিদায় গোধূলিবেলা, অদ্ভুত একটা রাঙা আলো এসে পড়েছে ওর সর্বাঙ্গে। ধবধবে সাদা পোশাক, ছোট্ট মাথাটা ঘিরে একরাশ সোনালি চুল, প্রদীপ্ত চিবুক, চোখ দুটো আশ্চর্য উজ্জ্বল। সব মিলিয়ে ইভাকে মনে হচ্ছে অনেক দূরের ঐশ্বরিক একটা জ্যোতির মতো। ইভার চোখ ধাঁধানো সেই দীপ্তি এমনই দুর্লভ অথচ ভঙ্গুর যে হাহাকার করে উঠল। হঠাৎ উনি এমনভাবে ইভাকে দুহাতে বুকের মধ্যে আঁকড়ে ধরলেন যে যে কথাটা বলবেন বলে ডেকে এনেছিলেন সেটাই বলতে ভুলে গেলেন। ইভা, মা আমার, আজকাল তুমি একটু ভালো আছো তাই না? বাবা, অনেকদিন ধরেই কয়েকটা কথা তোমাকে বলবো বলবো করেও বলতে পারিনি।
আমি আরো দুর্বল হয়ে পড়ার আগেই সেই কথাগুলো তোমাকে বলতে চাই। কি কথা মা? তেমন একটা দরকারি কিছু নয় বাবা। তোমাকে ছেড়ে আমার চলে যাবার সময় হয়ে এসেছে। আমি আর কোনোদিনও ফিরে আসব না। না না, ও কথা বলো না মা। মেয়েকে উনি আরো নিবিড় করে বুকের মধ্যে চেপে ধরলেন। তুমি দুর্বল হয়ে পড়েছ, তাই ওরকম মনে হচ্ছে। ওসব বাজে বাজে চিন্তা একদম মনে এনো না। দেখো, তোমার জন্য কি সুন্দর একটা পাথরের মূর্তি কিনে এনেছি। না বাবা, ওসব এখন আমার আর চাই না। আমি ভালো করেই জানি আমি খুব শিগগিরই চলে যাচ্ছি। আমার মন দুর্বল নয়, আমার একটুও ভয় করছে না। শুধু তোমাকে আর আমার বন্ধুদের ছেড়ে যেতে না হলেই আমি সবচাইতে খুশি হতাম। নয়তো আমি চলে যেতেই চাই বাবা। কেন মা, এত দুঃখ কিসের তোমার? সুখী হওয়ার তো তোমার কোনো অভাব নেই। না বাবা, আমি কেবল আমার বন্ধুদের জন্যই বেঁচে থাকতে পারতাম। কিন্তু এখানে এমন জিনিস আছে যা দেখে আমার খুব ব্যথা লাগে, বড় ভয়ঙ্কর মনে হয়। আমার বরং চলে যাওয়াই ভালো। কিন্তু তোমাকে ছেড়ে যেতে আমার কিছুতেই ইচ্ছে করছে না। সত্যি খুব কষ্ট হচ্ছে বাবা। কিসে তোমার ব্যথা লাগে? কি তোমার ভয়ঙ্কর মনে হয়? আমাদের এই হতভাগ্য কৃতদাস দাসীদের জন্য আমার খুব ব্যথা লাগে। আমার ইচ্ছে কারোরা সবাই দাসত্ব থেকে মুক্তি পাক। কেন মা, তোমার কি মনে হয় না ওরা সবাই আমাদের এখানে বেশ ভালো আছে? হ্যাঁ বাবা, কিন্তু ধরো হঠাৎ তোমার যদি কিছু হয়, তখন ওদের কি হবে? সবাই তো আর তোমার মতো ভালো নয়। আঙ্কেল আলফ্রেড, হেনরিক, এমনকি মাও তোমার মতো নয়। তোমার মনটা অসম্ভব নরম ইভা, তাই তোমার এমন মনে হয়। না বাবা, তুমি আমাকে কখনো কষ্ট দাওনি, কিন্তু আমি জানি ওদের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা ছাড়া আর কিচ্ছু নেই। ওদের কথাই আমি বেশি করে ভাবি। আমার সবসময় মনে হয় এ ভয়ঙ্কর অন্যায়। এমনটা হওয়া কখনোই উচিত নয়। আচ্ছা বাবা, যত কৃতদাস দাসী আছে সবাইকে দাসত্ব থেকে মুক্ত করার কি কোনো পথ নেই? স্তব্ধ বিস্ময়ে মুখের দিকে তাকিয়ে সেন্ট ক্লেয়ার যেন মুহূর্তের জন্য বোবা হয়ে গেলেন। এটা খুবই কঠিন প্রশ্ন মামুনি। আমি জানি আমাদের দেশের এই রীতিটা খুব খারাপ। আমি আন্তরিকভাবে কামনা করি আমাদের দেশে যেন আর কোনো কৃতদাস না থাকে, কিন্তু সেটা কি করে সম্ভব আমি নিজেই জানি না। তুমি সত্যি খুব ভালো বাবা, আর সবকিছু এমন সুন্দর করে বলো, আমার শুনতে খুব ইচ্ছে করে। আচ্ছা বাবা, যার সঙ্গে তোমার দেখা হবে তাদেরকে তুমি বলতে পারো না এটা অন্যায়, এটা করা উচিত নয়? আমি যখন এই পৃথিবীতে থাকব না, তখন তুমি নিশ্চয়ই আমার কথা ভাববে, আর আমার জন্যে কষ্ট করে হলেও এই কাজটা করার চেষ্টা করবে। না না ইভা, আর কখনো এভাবে বলবে না। তুমি যখন এই পৃথিবীতে থাকবে না, তখন আমারও নিজের বলতে আর কিছুই থাকবে না। এই পৃথিবীতে তুমি আমার সব। কৃতদাস দাসীরাও তো তাদের সন্তানদের ভালোবাসে বাবা। আঙ্কেল টম তার সন্তানদের তো তোমারই মতো ভালোবাসত। মামিরও দুটো ছেলে মেয়ে ছিল, যাদের জন্য আজও সে লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলে। তারা সব কোথায় গেল আজ? তাদের কি ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়নি? আমি শুধু তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ করব বাবা, তুমি আমাকে কথা দাও, আমি যখন এই পৃথিবীতে থাকব না, আঙ্কেল টমকে তুমি মুক্তি দেবে। নিশ্চয়ই, তুমি যা বলবে আমি তাই করব। নিজের উত্তপ্ত চিবুকটা বাবার বুকের উপর রেখে ইভা অস্ফুট বলল, আমরা দুজনেই যদি একসঙ্গে চলে যেতে পারতাম। কোথায় মামুনি? আমাদের পরিত্রাতা যেখানে বাস করেন, সেখানে চিরটাকাল প্রেম আর শান্তি বিরাজ করে। তুমি সেখানে যেতে চাও না বাবা? কোনো জবাব না দিয়ে সেন্ট ক্লেয়ার মেয়েকে বুকের আরো কাছে টেনে নিলেন। ইভা শান্ত স্বরে, যেন নিজের অজ্ঞাতেই বলল, আমি জানি
তুমি আমার কাছে যাবেই বাবা? আমি যাব তোমার ঠিক পরেই মামুনি। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওদের দুজনকে ঘিরে সন্ধ্যার ছায়াগুলো গাঢ় থেকে আরও গাঢ়তর হয়ে উঠল। সেন্ট ক্লেয়ার ইভার নিষ্পাপ ভঙ্গুর দেহটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে নীরবে বসে রইলেন। এখন তিনি উজ্জ্বল গভীর চোখ দুটোকে দেখতে পাচ্ছেন না, কিন্তু শুনতে পাচ্ছেন অতল স্পর্শী স্বর্গীয় একটা কণ্ঠস্বর। শুনতে শুনতে হঠাৎ তার নিজের মার কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল নিজের শৈশবের দিনগুলোর কথা। ভাবতে ভাবতে হঠাৎই এক সময় তার মনে হল এই মুহূর্তে তিনি যেন অনেক কিছু দেখতে পাচ্ছেন, অনুভবও করতে পারছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। বেশ কিছুক্ষণ পর অন্ধকার যখন আরও গাঢ় হয়ে উঠল, বিশ্রামের জন্য মেয়েকে তিনি শোবার ঘরে নিয়ে গেলেন, নিজের হাতে শয্যায় শুইয়ে দিলেন। তারপর ইভা ঘুমিয়ে না পড়া পর্যন্ত চুপচাপ ওর পাশে বসে রইলেন। বাংলো বাড়ির অন্যান্য ঘরগুলোর মতো ইভার ঘরটাও বেশ খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন। ইভার ঘরের সঙ্গে সুসংলগ্ন দুপাশের ঘর দুটোর একটা বাবার, অন্যটা মার। একদিকে চওড়া বারান্দা, উল্টো দিকের ঘরটা মিস ওফেলিয়ার। ইভার চরিত্রের সঙ্গে সঙ্গতি রেখেই অগাস্টিন সেন্ট ক্লেয়ার রুচিসম্মতভাবে ঘরটাকে সাজিয়েছেন। জানলায় গোলাপি আর সাদা মসলিনের পর্দা, মেঝেতে পাতা রয়েছে প্যারিস থেকে আনানো গালিচা, যার চারপাশে নকশা তোলা গোলাপ কুঁড়ি, আর পাতার মাঝখানে বেশ বড় একটা প্রস্ফুটিত গোলাপ। খাট, চেয়ার, টেবিল, সোফা থেকে শুরু করে সব কিছুই সুন্দর কারুকার্য করা বেত বাঁশের তৈরি। বিছানার সামনে দেবদূতের সুন্দর একটি প্রতিমূর্তি। দেবদূতের ডানা দুটো প্রায় গুটিয়ে নেয়ার ভঙ্গিতে অনেকটা ঝুলে পড়েছে এবং হাতে ধরা রয়েছে চিরহরিত লতাগুল্মের মুকুট। বিছানার এপাশে নিচু টেবিলটার উপর রয়েছে সুন্দর ঢাকনা দেওয়া একটা বাতিদান, সাদা একটা পদ্মের আকারে তৈরি দুর্লভ কারুকার্য করা ফুলদানি, যেটাকে টম নিজের হাতে রোজ নানা ধরনের ফুল দিয়ে সাজিয়ে রেখে দেয়। বাতিদানের নিচে রয়েছে ইভার অত্যন্ত প্রিয় বাইবেল। সব মিলিয়ে ইভার ঘরটা শুচিস্নিগ্ধ একটা ছবির মতোই শান্ত, নিস্তব্ধ। দিন দিন ইভার শক্তি ক্রমশই নিঃশেষ হয়ে আসছে। ফলে আজকাল বারান্দায় ওর পদশব্দ প্রায় শোনা যায় না বললেই চলে। শুধু মাঝে মাঝে দেখা যায় খোলা জানলা দিয়ে ও নির্নিমেষ চোখে তাকিয়ে রয়েছে দূরের সমুদ্রের দিকে। তখন দিনের মধ্যভাগ। বিছানায় আধশ অবস্থায় ইভা বাইবেলের পাতা উল্টে চলেছে। হঠাৎ বারান্দায় মার তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনতে পেল। ফের শয়তানি শুরু করেছিস? তোকে না কতদিন ফুল তুলতে নিষেধ করেছি? পরক্ষণেই শোনা গেল ঠাস করে একটা চড়ের শব্দ। সত্যি বলছি মিসি, ফুলগুলো আমি মিস ইভার জন্য তুলেছিলাম। করুণ একটা কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠস্বরটা যে টপসির সেটা বুঝতে ইভার কোনো অসুবিধে হল না। মিস ইভার জন্য তুলেছিলাম? বিদ্রুপে তীক্ষ্ণ হয়ে উঠল মেরির কণ্ঠস্বর। তাহলে তো 7 খুন মাপ। ও কি চেয়েছিল তোর ফুল? বেরিয়ে যে এখান থেকে, নোংরা ভূত কোথাকার। ইভা সেই সময় বিছানা থেকে উঠে বারান্দায় এসে দাঁড়াল। মা, ওকে তুমি বকো না। ওর ফুলগুলো সত্যি খুব সুন্দর। ওগুলো আমাকে দাও। কেন ইভা? তোমার ফুলদানি তো একদম ভর্তি হয়ে রয়েছে। আরও বেশি হলেই বা ক্ষতি কি মামুনি? ফুল তো আমার খুব ভালো লাগে। টপসি, ওগুলো দাও আমাকে। টপসি এতক্ষণ নতমুখে চুপচাপ দাঁড়িয়েছিল। ইভার কথায় যেন সম্বিত ফিরে পেয়ে অত্যন্ত দ্বিধার সঙ্গেই সে ফুলগুলো এগিয়ে দিল। ইভা তোড়াটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে। তোড়া বলতে অবশ্য উজ্জ্বল গাঢ় লাল রঙের একটা জিরেনিয়াম আর পাতাসহ ধবধবে সাদা একটা জাপনিকা। কিন্তু বিপরীতধর্মী দুটো রঙের সহাবস্থান সত্যি দৃষ্টি আকর্ষণ করে। ইভার প্রশংসায় টপসির চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তোমার সাজানোটাই আমার সবচেয়ে ভালো লেগেছে, ইভা বলল।
এবার থেকে রোজ ফুল তুলে তুমি আমার ঘরে নিজে সাজিয়ে দেবে। মেরি টপসিকে বলল, তোকে কি বলল মন দিয়ে শুনেছিস? টপসি মাথা হেলিয়ে নীরবে সায় দিল। নত মুখে ফিরে যাবার সময় ইভা স্পষ্টই দেখতে পেল ওর মসৃণ কালো চিবুক বেয়ে গড়িয়ে এসেছে 2 ফোঁটা অশ্রু। টপসি চলে যাবার পর মেরি বলল, এসবের কিন্তু সত্যি কোনো দরকার ছিল না ইভা। আসলে কি জানো মা, টপসের ইচ্ছা ও বেচারি আমার জন্য কিছু একটা করে। এটা ওর শয়তানি করার একটা ছুতো। ও জানে আমি ফুল তুলতে বারণ করেছি, যে কোনো ছুতোয় ফুল তুলতেই হবে। অবশ্য তোমার যখন ইচ্ছে তখন ও ফুল তুলুক, আমি আর বাধা দেব না। এটা ঠিক টপসি আর 5 জনের মতো নয় মা, তবে ও কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। মেরি হাসতে হাসতে বলল, ওরা কোনোদিনই ভালো হয় না, ওদের জাতটাই আলাদা। কিন্তু মামুনি, ঈশ্বর তো আমাদের সবার পিতা। হ্যাঁ, ঈশ্বর আমাদের সবাইকে তৈরি করেছেন, তবু আরেকটা কথা মামুনি। গলার স্বর নামিয়ে ইভা মিষ্টি করেই বলল, আমি আমার কিছু চুল কেটে ফেলতে চাই। মেরি অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকালো। কেন? শক্তি ফুরিয়ে আসার আগে কিছু চুল কেটে আমি আমার নিজের হাতে বন্ধুদের দিয়ে যেতে চাই। তুমি আন্ট ওফেলিয়াকে বলো না আমার চুলগুলো একটু কেটে দিয়ে যাবে। আপত্তি করে কোনো লাভ হবে না জেনেই মেরি ওফেলিয়াকে ডাকতে গেল। ইভা আবার ফিরে এলো শয্যায়। ওফেলিয়াকে ঘরে ঢুকতে দেখে ইভা বালিশ থেকে মাথা তুলে দীর্ঘ কোঁকড়ানো সোনালি চুলগুলো এলিয়ে দিয়ে দুষ্টুমির সুরে হাসতে হাসতে বলল, এসো 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 আন্ট ওফেলিয়া, চুলগুলো একটু কেটে দাও তো দেখি। মিস ওফেলিয়া কাঁচি নিয়ে আবার ফিরে এলেন। ঠিক সেই সময় সেন্ট ক্লিয়ারও মেয়ের জন্য কিছু ফল নিয়ে ঘরে ঢুকলেন। কি ব্যাপার, এটা আবার কি হচ্ছে? আমি আন্ট ওফেলিয়াকে কিছু চুল কেটে দেওয়ার কথা বলছি বাবা। এত বড় বড় হয়ে গেছে, ভীষণ অস্বস্তি লাগে। তাছাড়া কিছু চুল আমি নিজের হাতে আমার বন্ধুদের দিয়ে যেতে চাই। কিন্তু ওফেলিয়া, লক্ষ্মীটি খুব সাবধানে, একদম ভেতর থেকে, যাতে বাইরে থেকে কিছু না বোঝা যায়। সেন্ট ক্লেয়ার বললেন, তুমি হয়তো ঠিক জানো না ওফেলিয়া, এবার এই নরম সোনালি চুলগুলো আমার একটা গর্বের বস্তু। তাছাড়া আমি মনে মনে ঠিক করেছিলাম খুব শিগগিরই ইভাকে আলফ্রেডদের ওখানে বেড়াতে নিয়ে যাব। চুল কেটে ফেলার জন্য হেনরিকের কাছে ইভাকে তখন খারাপ দেখাক, সেটা আমি কিছুতেই চাই না। কথাটা বলে সেন্ট ক্লেয়ার দুষ্টমির ভঙ্গিতে মুচকি মুচকি হাসলেন। আমি ওখানে কোনোদিনই যাব না বাবা, আমি ওর চাইতে অনেক ভালো একটা জায়গায় যাচ্ছি। দেখতে পাচ্ছ না দিন দিন কি ভীষণ দুর্বল হয়ে পড়ছি। কোনো কথা না বলে সেন্ট ক্লিয়ার ইভার কেটে ফেলা সোনালি চুলের গুচ্ছগুলোর দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে রইলেন। ইভার ইচ্ছানুসারে ওফেলিয়া প্রতিটা চাকর বাকরদের ইভার ঘরে আসার নির্দেশ দিলেন। একে একে দাসদাসীরা সবাই ভিড় করে দাঁড়ালো ইভার ঘরের এক পাশে। শীর্ণ হাতে ভর রেখে ইভা বালিশের উপর একটু উঠে বসল। প্রদীপ্ত চিবুক, বড় বড় উজ্জ্বল চোখ দুটো মেলে ইভা খানিকক্ষণ গভীর আগ্রহে তাকিয়ে রইল ওদের মুখের দিকে। আবেগের আকস্মিকতায় ওরা তখন একেবারে স্তম্ভিত হয়ে গেছে। স্বর্গীয় সুষমা মাখা মুখে ইভা ওদের দিকে তাকিয়ে রয়েছে। সুন্দর সোনালি চুলের গুচ্ছগুলো পড়ে রয়েছে ওর পাশে। বাবা উদাস চোখে তাকিয়ে রয়েছেন, মা রুমালে মুখ ঢেকে কাঁদছে। সারা ঘরে বিরাজ করছে কবরের এক নিটল নিস্তব্ধতা। দাসদাসীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, কেউ নিজের মনেই মাথা নাড়ছে, কেউ দীর্ঘশ্বাস ছাড়ছে, কেউ আবার নীরবে কাঁদছে। তোমাদের ডেকে পাঠিয়েছি যেহেতু তোমাদের সবাইকে আমি ভালোবাসি। আজ কয়েকটা কথা তোমাদের বলতে চাই, আশা করি তোমরা কোনোদিন সেটা ভুলবে না। আর কয়েকদিনের মধ্যেই আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। হঠাৎ ফুঁপিয়ে ওঠা কান্না আর বিলাপের শব্দে ইভার কোনো কথাই শোনা যাচ্ছিল না। একটু অপেক্ষা করার পর ও আবার ধীরে ধীরে বলতে শুরু করল,
তোমরা যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, আমার কথাটা নিশ্চয়ই মনে রাখবে। যে পৃথিবীতে বাস করছো তোমরা শুধু সেটার কথাই ভাবো, কিন্তু ঈশ্বর যেখানে বাস করেন সেটা এর চাইতে অনেক সুন্দর। আমি সেখানে যাচ্ছি, তোমরাও একদিন যাবে, কিন্তু সেখানে যেতে গেলে অলস বা উদাসীন হলে চলবে না। এর জন্য লেখাপড়া শিখতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। ইচ্ছা করলে তোমরাও এক একজন দেবদূত হতে পারো। তোমরা প্রত্যেকে যদি লেখাপড়া শিখতে নাও পারো, প্রতিদিন তার কাছে প্রার্থনা করবে আর বলবে তিনি যেন তোমাদের সাহায্য করেন। উনি নিশ্চয়ই তোমাদের সাহায্য করবেন। আর সময় পেলেই বাইবেল পড়বে। আমি তোমাদের সবাইকে স্বর্গ দেখতে চাই। টম আর মামি ছাড়া যারা ব্যাপারটা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করতে পারল না, তারা সবাই কেঁদে উঠল। ইভা বলল, আমি জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো। সবাই প্রায় একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমরা প্রত্যেকেই আমার প্রতি সদয় ছিলে, তাই তোমাদেরকে আমি কিছু দিয়ে যেতে চাই, যা দেখলে তোমাদের আমার কথা মনে পড়বে। আমি তোমাদের সবাইকেই আমার মাথার চুল দেব, যা দেখলে তোমাদের মনে পড়বে আমি একদিন তোমাদের ভালোবাসতাম এবং তোমাদের সবাইকেই স্বর্গে দেখতে চেয়েছিলাম। এর পরের দৃশ্য এমনই মর্মস্পর্শী যে ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন। চোখের জলে সবাই তখন ছোট্ট ইভাকে ঘিরে ধরেছে। বেদনায় রুদ্ধ হয়ে এসেছে তাদের কণ্ঠস্বর। হাত বাড়িয়ে ওরা গ্রহণ করছে ইভার ভালোবাসার শেষ দান। কেউ দুহাতে মুখ ঢেকে কাঁদছে, কেউ হাঁটু মুড়ে বসে প্রার্থনা করছে, কেউ বা নিচু হয়ে ঝুঁকে চুমু দিচ্ছে ইভার পোশাকের প্রান্তে। একসময় মিস ওফেলিয়া ইঙ্গিতে টম আর মামি ছাড়া আর সবাইকে চলে যেতে বললেন। এই যে আঙ্কেল টম, তোমার জন্য একটা গুচ্ছ রেখেছি, নাও। মিষ্টি হেসে ইভা বলল, সত্যি তোমাকে স্বর্গে দেখতে পাবো বলে আমার কি যে আনন্দ হচ্ছে। নিশ্চয়ই তোমার সঙ্গে ওখানে আমার দেখা হবে। আর মামি? নরম হাত দুটো দিয়ে ইভা দীর্ঘদিনের পুরনো ধাত্রীর গলাটা জড়িয়ে ধরল। আমি জানি সেখানে তোমার সঙ্গেও আমার দেখা হবে। মিস ইভা, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো আমি নিজেই জানি না। মামি আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারল না। কথাটা বলেই ঝরঝর করে কেঁদে ফেলল। বিশ্বাস করো, তুমি চলে গেলে সব অন্ধকার মনে হবে। মিস ওফেলিয়া টম আর মামিকে ধীরে ধীরে ঘর থেকে বার করে দিলেন, কিন্তু দরজাটা ভেজিয়ে দিতে গিয়েই দেখলেন টপসি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার, তোর আবার কি চাই? ওফেলিয়ার সেই প্রশ্নের কোনো জবাব না দিয়ে টপসি চোখ মুছতে মুছতে ইভার দিকে এগিয়ে গেল। তারপর করুণ স্বরে বলল, আমি খারাপ বলে তুমি বুঝি আমাকে কিছু দেবে না? কে বলল তুমি খারাপ টপসি? ইভা ওর হাত দুটো জড়িয়ে ধরল। আমি জানি তুমি খুব ভালো মেয়ে এবং আরও ভালো হবে। তুমি এই চুলের গুচ্ছটা রেখে দাও। যখনই এটার দিকে তাকাবে মনে পড়বে আমি তোমাকে ভালোবাসতাম। আমি চাই তুমি আরও ভালো মেয়ে হও। সজল চোখে টপসি বলল, আমি জানি মিস ইভা, আমি খুব খারাপ। আমি কোনোদিনও আর ভালো হব না। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, উনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। চুলের গুচ্ছটাকে বুকের মধ্যে গুঁজে রেখে টপসি মন্থর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাবার পর ওফেলিয়া দরজাটা বন্ধ করে দিলেন। ইতিমধ্যে ওফেলিয়াকেও বেশ কয়েকবার গোপনে চোখের জল মুছতে হয়েছে, তবে অন্য সকলের তুলনায় ওর মন অনেক বেশি শক্ত। চোখে হাত চাপা দিয়ে সেন্ট ক্লেয়ার একই ভঙ্গিতে সারাক্ষণ চুপচাপ বসেছিলেন। এই দৃশ্য সহ্য করা তার পক্ষে খুব একটা সহজ ছিল না। বাবা? ইভা তার নরম হাতখানা রাখল বাবার হাতের উপর। সেন্ট ক্লেয়ার চমকে উঠলেন। তারপরে হঠাৎ ভেঙে পড়া মানুষের মতো আর্তস্বরে বলে উঠলেন, আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না।
ওফেলিয়া তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন। অগাস্টিন, ঈশ্বর কি তার নিজের জিনিস নিয়ে যা খুশি তাই করতে পারেন না? নিশ্চয়ই পারেন, কিন্তু আঘাতটা সহ্য করা খুবই কঠিন। না বাবা, আমার জন্য তুমি এমন করে কষ্ট পেও না। সোজা হয়ে বসে ইভা বাবার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগল এবং তার ভাবনাগুলোকে এলোমেলো করে দেওয়ার চেষ্টা করল। সেন্ট ক্লেয়ার শঙ্কিত হয়ে উঠলেন। পরক্ষণে নিজেই মেয়েকে সান্ত্বনা দিতে লাগলেন। চুপ করো মা, আমি ভুল করেছি। আমার ওভাবে বলাটা ঠিক হয়নি। আমি আর কখনো সব কথা বলবো না। তুমি শুধু কেঁদো না। ইভা বাবার কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে রইল, আর বাবা ওর উপর ঝুঁকে পড়ে সবচাইতে কোমল শব্দগুলোই মৃদুভাষে বলে যেতে লাগলেন। একসময় ম্লান হেসে জিজ্ঞেস করলেন, মামুনি, তুমি তো আমাকে কোনো চুলের গুচ্ছ দিলে না। ওগুলো সবই তোমার আর মামুনির। আন্ট অফেলিয়া যদি চান যতগুলো খুশি নিতে পারেন। আমি নিজের হাতে ওদেরকে দিয়ে গেলাম, কারণ আমি চলে গেলে ওদের কেউ কোনোদিন মনে রাখবে না বাবা। এই ঘটনার পর থেকে ইভা দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগল। ও যে খুব শিগগিরই এ পৃথিবী ছেড়ে চলে যাবে তাতে আর কারোর সামান্যতম সন্দেহ রইল না। মিস ওফেলিয়া দিনরাত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ইভার শুশ্রূষা করে যান। এখন থেকে টমের অধিকাংশ সময়ই কাটে ইভার ঘরে। বেচারি ইভা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে থাকতে খুবই অস্বস্তি বোধ করে। কেউ একটু বাইরে নিয়ে গেলে অসম্ভব আনন্দ পায়। টম এই কাজটা করতে পারলে সবচাইতে খুশি হয়। বালিশের উপর ইভার হালকা দেহটাকে শুইয়ে দুহাতে দোলাতে দোলাতে ঘরময় পায়চারি করে, বারান্দায় নিয়ে যায়। কখনো কখনো সকালে সমুদ্রের দিক থেকে যখন ঝিরঝিরে মিষ্টি বাতাস আসে, টম ওকে বাগানে কমলা গাছের তলায় সেই পরিচিত আসনটা পর্যন্ত বয়ে নিয়ে যায়। সেখানে কোলের উপর ওকে বসিয়ে একের পর এক ওর সবচেয়ে প্রিয় স্তোকগুলো বাইবেল থেকে গেয়ে শোনায়। কখনো কখনো সেন্ট ক্লেয়ারও ওইভাবে মেয়েকে নিয়ে পায়চারি করেন, কিন্তু তার শক্তি যেহেতু টমের চাইতে অনেক কম, কিছুক্ষণের মধ্যেই তিনি ক্লান্ত হয়ে পড়েন। সেই রকম কোনো একটা মুহূর্তে ইভা বলে, তোমার কষ্ট হচ্ছে বাবা, এবার আঙ্কেল টমকে দাও। বেচারি এই কাজটা করতে পারলে খুব খুশি হয়। আমিও তো খুশি হই মা। তুমি তো আমার জন্য সবই করো বাবা। আমার পাশে রাত জেগে বসে থাকো, বই পড়ে শোনাও, কিন্তু আঙ্কেল টম তো সব কিছু করতে পারে না। শুধু এই কাজটাই করতে পারে আর গান শোনাতে পারে। আমার জন্য এটুকু করতে পারলেও খুব আনন্দ পায়। শুধু টম নয়, এবারের প্রতিটা দাসদাসী ইভার জন্য কিছু করতে পারলে কৃতার্থ মনে করত নিজেকে। বেচারি মামি সবসময় চাইত ওর সবচাইতে প্রিয়পাত্রী ইভার জন্য কিছু করতে, কিন্তু মেরি দিনরাত ওকে অসম্ভব ব্যস্ত রাখত। আসলে চাকর বাকররা বিশ্রাম নেবে এটা মেরি আদৌ সহ্য করতে পারত না। রাতে অন্তত 20 বার মামিকে উঠতে হবে, হয় পা টেপা নয়তো মাথায় হাত বোলানোর জন্য। এছাড়াও আছে বারবার রুমাল খোঁজো, দেখে এসে ইভার ঘরে কিসের শব্দ হলো, বড্ড উঁচু হয়ে গেছে, পর্দা একটু নামিয়ে দাও, কিংবা বড্ড অন্ধকার লাগছে, পর্দাটা সরিয়ে দাও। এই ধরনের হাজারো কাজ। কখনো ইভার ঘরে নিজের মতো করে আসতে গেলে দিনের বেলায় বেচারিকে লুকিয়ে চুরিয়ে আসতে হতো। মামি কখন একটু ছুটি চাইলেই মেরি বলতো, অসম্ভব, এখন আমার শরীরের যে অবস্থা, যত্ন না নিলে মেয়েটার দেখাশোনা করব কেমন করে? শুনতে পেলে সেন্ট ক্লেয়ার জবাব দিতেন, সে কি, আমার তো ধারণা ছিল ওফেলিয়া এই দায়িত্বটা থেকে তোমাকে মুক্তি দিয়েছে। বাহ, এই না হলে পুরুষ মানুষের মতো কথা। মেয়ের এরকম একটা অবস্থায় কোনো মাই তার দায়িত্ব অন্য কারো কাঁধে চাপিয়ে দিয়ে স্বস্তিতে থাকতে পারে না। আমার মনের মধ্যে কি হয় সেটা তোমরা জানবে কেমন করে? আমি তো আর তোমার মতো মায়া মমতাহীনভাবে সমস্ত দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। স্ত্রীর কথা শুনে অতি দুঃখের মধ্যেও সেন্ট ক্লেয়ার একটু ম্লান না হেসে পারেন না। বন্ধুদের মধ্যে ইভার সবচাইতে অন্তরঙ্গ ছিল মা। বাবাকে বিব্রত না করে মাকে ও নিজের মনের সব কথা বলতে পারত।
আর টমও উপলব্ধি করতে পারত ওর প্রতিটা ভাবনা, ওর রহস্যময় প্রতিটা উক্তি। আজকাল টম রাতে নিজের ঘরে না ঘুমিয়ে বারান্দাতে শোয়, যাতে ইভার সামান্যতম প্রয়োজনেও সে সঙ্গে সঙ্গে উঠতে পারে। ওফেলিয়া ঠাট্টা করে বলেন, কি ব্যাপার টম, তুমি আবার এখানে শুতে শুরু করলে কেন? আস্তে মিস ওফেলিয়া, স্যার শুনতে পাবেন। ঠোঁটে আঙুল ঠেকিয়ে টম সতর্ক করে দিয়ে নিচু গলায় বলতে শুরু করে, ধর্মশাস্ত্রে আছে, গভীর রাতে ঈশ্বর তার প্রিয়তমের দরজায় দেবদূতকে পাঠান। আমি তারই প্রতীক্ষায় রাতে ঘুমাতে পারি না, পাছে তিনি এসে ফিরে যান আর আমি দেখতে না পাই। আমি জানি মিস ইভা যখন স্বর্গে প্রবেশ করবে, দেবদূতেরা স্বর্গের দ্বার এতখানি উন্মুক্ত করে দেবেন যে আমরাও তার মহিমা দেখতে পাব। কেন টম, ইভা কি তোমাকে বলেছে যে ও আজ খুব অসুস্থ অনুভব করছে? না মিস ওফেলিয়া, ও শুধু আমাকে বলেছে কাল খুব ভোরে দেবদূতের রথ আসবে ওকে নিতে। টম আর ওফেলিয়ার মধ্যে যখন এই কথাবার্তা হয় তখন রাত 10টা কি 11টা। সারাদিনের সমস্ত কাজ মিটিয়ে উনি এবার বিশ্রাম নেবেন। অন্যান্য দিনের তুলনায় ইভা আজ বেশ ভালোই ছিল। সবার সঙ্গে হেসে হেসে কথা বলেছে, নিজের সবচেয়ে প্রিয় ছোট ছোট দামি জিনিসগুলো গুছিয়েছে, অনেকগুলো আবার বন্ধুদের দিয়েও দিয়েছে। সারাটা সন্ধ্যা বাবার সঙ্গে গল্প করেছে। ইভাকে তার এত স্বাভাবিক মনে হয়েছে যে তিনি ধরেই নিয়েছিলেন এবারও খুব তাড়াতাড়ি সেরে উঠবে। বহুদিন পর মেয়েকে চুমু দিয়ে শুভরাত্রি জানিয়ে তিনি হালকা মন নিয়ে শুতে গিয়েছিলেন। সারা রাত মিস ওফেলিয়া ইভার শয্যার পাশেই জেগে বসেছিলেন, কিন্তু গভীর রাতে যখন রহস্যময় অথচ সবচাইতে দুর্লভ শুভক্ষণটি এলো, উনি হয়তো একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। নইলে স্পষ্টই দেখতে পেতেন ভঙ্গুর বর্তমান আর চিরন্তন ভবিষ্যতের মাঝের জবনিকাটা কিভাবে ধীরে ধীরে উন্মোচিত হয়ে গেল, আর রাজকীয় দীপ্তিতে স্বর্গের দূতরা প্রবেশ করল ঘরের ভেতর। ভেতরে কাদের যেন অস্পষ্ট পায়ের শব্দে ওফেলিয়ার তন্দ্রা ছুটে গেল। চকিতে চমকে উঠে আলোটা বাড়িয়ে দিতেই পরিবর্তনটা ওর চোখে পড়ল। তাড়াতাড়ি বাইরের দরজা খুলে উনি টমকে ডাকলেন। টম শুধু জেগে নয়, বাইরে দাঁড়িয়েছিল তখন এই ডাকটার জন্যেই। ওফেলিয়া বললেন, টম, এক মুহূর্ত দেরি না করে ডাক্তারকে ডেকে নিয়ে এসো। কথাটা বলেই উনি আবার ফিরে এসে সেন্ট ক্লিয়ারের দরজা ধাক্কাতে লাগলেন। অগাস্টিন, অগাস্টিন, শিগগির একবার এসো। ওফেলিয়ার শব্দগুলো ভারী একটা কফিনের মতো সেন্ট ক্লিয়ারের বুকে এসে আছড়ে পড়ল। পরক্ষণেই তিনি দৌড়ে এসে ইভার উপর ঝুঁকে পড়লেন। ইভা কিন্তু তখনও ঘুমোচ্ছে। ইভার মুখে যন্ত্রণা বা গ্লানির কোথাও কোনো ছায়া নেই, বরং সুস্থ স্বাভাবিকের চাইতে আরও উজ্জ্বল টলটলে মুখখানা যেন ঐশ্বরিক একটা দীপ্তিতে ঝলমল করছে। সবাই নিস্পন্দ হয়ে এমন অপলক চোখে ইভার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে ঘড়ির টিকটক শব্দকে মনে হচ্ছে অসহ্য। কয়েক মিনিটের মধ্যেই টম ডাক্তারকে নিয়ে ফিরে এলো। ডাক্তার শুধু একবার তাকিয়ে দেখে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর অত্যন্ত চাপা গলায় মিস ওফেলিয়াকে জিজ্ঞেস করলেন, এই পরিবর্তনটা কখন হলো? একটু আগে, ঠিক মাঝরাত্রিরে। এমন সময় মেরি পাশের ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলো। কি হচ্ছে অগাস্টিন, কি ব্যাপার? চুপ। ইভা। কথাটা শুনতে পেয়ে মামি চাকর বাকরদের খবর দিল। নিমেষের মধ্যে সারা বাড়ি জেগে উঠল। আলো হাতে ওদের ছুটে আসতে দেখা গেল, শোনা গেল পায়ের শব্দ। বারান্দার দরজা জানলা ঘিরে সবাই ভিড় করে দাঁড়াল। সেন্ট ক্লেয়ার ওসব কিছুই দেখেননি বা শোনেননি। তার দৃষ্টি তখন নিবদ্ধ ফুলের মতো নিষ্পাপ মুখটাকে ঘিরে যে ভাব ফুটে উঠেছে কেবলই তার দিকে। হায়, ও যদি একটিবার জাগত, একটা কথাও বলতো। তারপর ঝুঁকে ইভার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদুস্বরে ডাকলেন, ইভা। ইভার নীল টানা টানা চোখ দুটো যেন ধীরে ধীরে প্রস্ফুটিত হল। অস্পষ্ট একটা হাসির রেখা ফুটে উঠল সারা মুখে। মাথাটা একটু তোলারও চেষ্টা করল।
তুমি আমাকে চিনতে পারছো মামনি? বাবা। কথাটা বলে ইভা কোনো রকমের সেন্ট ক্লেয়ারের গলাটা জড়িয়ে ধরল, কিন্তু পর মুহূর্তেই তা শিথিল হয়ে খসে পড়ল। সেন্ট ক্লেয়ার দেখলেন গভীর যন্ত্রণায় রেখাগুলো আবার স্পষ্ট হয়ে উঠছে ইভার সারা মুখে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তিনি আর কিছুতেই সহ্য করতে পারলেন না। অদূরে নিশ্চল প্রতিমূর্তির মতো দাঁড়িয়ে থাকা টমের হাত দুটো জড়িয়ে ধরে বলে উঠলেন, কি ভয়ঙ্কর! আমার বুক ভেঙে যাচ্ছে টম। বালিশে মাথা রেখে যেন অসম্ভব ক্লান্তিতে ইভা ঘন ঘন শ্বাস নিচ্ছে। স্থির হয়ে রয়েছে দীর্ঘায়ত চোখের নীলাভ মণি দুটো, যার সঙ্গে পার্থিব যন্ত্রণার এতটুকুও সম্পর্ক নেই। হাসি হাসি মুখের অভিব্যক্তিতে জড়িয়ে রয়েছে আশ্চর্য রহস্যময় একটা দীপ্তি। ইভার শয্যা ঘিরে সবাই নিস্পন্দ নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেন্ট ক্লেয়ার মৃদু ভাষে ডাকলেন, ইভা। ইভা সাড়া দিল না। তুমি কি দেখতে পাচ্ছ আমাদের? অদ্ভুত স্নিগ্ধ একটা হাসি ফুটে উঠল ইভার ঠোঁটের কোণে। অস্ফুট স্বরেও বলল, আনন্দ, শান্তি। তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল মৃত্যুর ওপারে। দুহাতে মুখ ঢেকে সেন্ট ক্লেয়ার আর্তনাদ করে উঠলেন, বিদায় মা আমার, চিরকালের মতো বিদায়। তোমার সুন্দর মুখখানা আমি আর কোনোদিন দেখতে পাব না। চিরকালের মতো বিদায়। ইভার অন্ত্যেষ্টিক্রিয়া মিটে যাবার কয়েকদিন পরেই সেন্ট ক্লেয়ার সপরিবারে ফিরে এলেন নিউ অর্লিয়ান্সে। পেছনে পড়ে রইল সমুদ্রের ধারের বাংলো বাড়ি, গাছগাছালি দিয়ে ঘেরা বাগান, আর সেই ছোট্ট কবরটা। খাওয়া পড়া ঘুমানো থেকে শুরু করে সব কিছু আবার স্বাভাবিক গতিতেই বয়ে চলেছে। শুধু সেন্ট ক্লেয়ারের জীবনেই যা একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। যদিও তিনি সবার সঙ্গে কথা বলেন, হাসেন, খবরের কাগজ পড়েন, রাজনীতি নিয়ে বিতর্কের ঝড় তোলেন, ব্যবসায়িক ব্যাপারেও মন দেন, তবু তার বুকের ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে। মাথায় শোকের চিহ্ন কালো টুপিটা না থাকলে কেউ বুঝতেই পারত না যে তার জীবনে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। তার এই নির্লিপ্ততা শুধু বাইরের লোক কেন, মেরিও কখনো বুঝতে পারেনি। তাই কখনো কখনো মিস ওফেলিয়ার কাছে অভিযোগ করত, একটা জিনিস ভাবতে আমার খুব অবাক লাগে, এতদিন যে লোকটা ছিল মেয়ে বলতে একেবারে অজ্ঞান, আজ সে লোকটা মেয়েকে এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারল, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আপনি হয়তো বিশ্বাস করবেন না বললে, আজকালও ভুলেও কখনো ইভার কথা উচ্চারণ করে না। ওফেলিয়া আস্তে আস্তে বলতেন, কিন্তু আমি জানি ও সবসময় ইভার কথা ভাবে। আসলে ওর ভেতরটা অন্যরকম, ওপর থেকে কিছু বোঝা যায় না। কি জানি বাবা, আমার বিশ্বাস হয় না। লোকের মনে দুঃখ হলে কোনো না কোনোভাবে তো প্রকাশ করবেই। এই তো, আমার দুঃখকে কি আমি এক মুহূর্তের জন্য চেপে রাখতে পারছি? স্যার কিন্তু আগের চাইতে অনেক রোগা হয়ে গেছেন। মামি প্রতিবাদ না করে পারত না। উনি আজকাল আর কিছুই মুখে দেন না। কিন্তু আমাকে তো দু একটা সান্ত্বনা দিতে পারত। আমি মা, আমার বুকের মধ্যে যে কি হয় সেটাও কোনোদিনই বুঝতে পারবে না। অথচ একটু চোখ মেলে দেখলেই মেরি স্পষ্টই বুঝতে পারত সেন্ট ক্লেয়ারের জীবনের যা কিছু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সবই ছিল ইভাকে ঘিরে। যা কিছু কিনতেন, গড়তেন, সাজাতেন, সবই ইভার জন্যে। এখন ও নেই, তাই তারও কোনো ভাবনা নেই, কিছু করারও নেই। সেন্ট ক্লেয়ারের জীবনে যা কিছু পরিবর্তন সেটা ঘটেছে খুব ধীরে ধীরে এবং সম্পূর্ণ ভেতর থেকে। উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হয় ইভা যেন ঊর্ধ্বাকাশ থেকে ডাকছে, যেন ওর ছোট্ট হাত দিয়ে জীবনের পথটাকে দেখিয়ে দিচ্ছে। কিন্তু তিনি চিরকাল নিজেরই চেতনা আর বিচার বুদ্ধি দিয়ে সকল কিছু ব্যাখ্যা করেছেন, কখনো ধর্মের বাধ্যবাধকতা দিয়ে জীবনকে পরিচালনা করেননি। ফলে ধর্মের অলীক মোহকে তিনি যেমন কোনোদিন প্রশ্রয় দিতেন না, তেমনি মানবিক ধ্যান ধারণা আর মূল্যবোধের ওপর গুরুত্ব দিতেন অপরিসীম। তা সত্ত্বেও আজকাল তিনি গভীর মনোযোগ দিয়ে ইভার বাইবেলটা পড়েন।
ওর প্রতিটি কথা নিজের মনে তন্ন তন্ন করে বিশ্লেষণ করার চেষ্টা করেন। নিউ অর্লিয়েন্সে ফিরে আসার পরেই সেন্ট ক্লেয়ার ইভার কাছে প্রতিশ্রুতি মতো টমকে মুক্তি দেওয়ার ব্যাপারে আইনের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই গ্রহণ করেছিলেন। আশা করা যাচ্ছে খুব শিগগিরই অনুমতি পাওয়া যাবে। ইতিমধ্যে যত দিন গেছে সেন্ট ক্লেয়ার তত বেশি টমের প্রতি আকৃষ্ট হয়েছেন। টমের মতো এমন বিশ্বস্ত, ইভার প্রতি এমন অনুরক্ত মানুষ তিনি আর একজনও দেখেননি। টম যেমন তার তরুণ মনিবকে অনুক্ষণ ছায়ার মতো অনুসরণ করত, সেন্ট ক্লেয়ারেরও ঠিক তেমনি। টমকে দেখলেই তার প্রিয়তমা কন্যা ইভার কথা মনে পড়ে যেত। টমকে মুক্তি দেওয়ার ব্যাপারে আদালতে আবেদন করার পরই সেন্ট ক্লেয়ার একদিন বললেন, টম, আমি তোমাকে মুক্তি দেবার কথা ভেবেছি, সুতরাং বাক্স প্যাঁটরা গুছিয়ে তুমি কেন্টাকিতে রওনা হবার জন্য প্রস্তুত হতে পারো। অপ্রত্যাশিত আনন্দের আলোয় টমের সারা মুখ ঝলমল করে উঠল। প্রার্থনার ভঙ্গিতে আকাশের দিকে হাত তুলে সে বলল, ঈশ্বর আপনার মঙ্গল করুন কর্তা। টমের কথায় সেন্ট ক্লেয়ার প্রচ্ছন্ন একটা বেদনা অনুভব না করে পারলেন না। কেননা টম যে তাকে ছেড়ে যাবার জন্য এতটা উন্মুখ হয়ে রয়েছে তিনি তা জানতেন না। তাই কিছুটা ক্ষুণ্ণ স্বরেই বললেন, কিন্তু টম, তুমি এখানে এমন একটা কিছু দুরবস্থার মধ্যে ছিলে না যে চলে যাবার জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠেছ। ঠিক তা নয় স্যার, স্বাধীন মানুষ হব সেই জন্যই নিজের আনন্দকে চেপে রাখতে পারিনি। কেন টম, স্বাধীন না হয়েও তুমি কি এখানে স্বাধীন মানুষের চাইতে সুখে ছিলে না? না স্যার। কেন? আমি তোমাকে যে ধরনের পোশাক পরিচ্ছদ, থাকার ব্যবস্থা করে দিয়েছি, তোমার নিজের উপার্জনে কি কখনো তা সম্ভব হতো? সবই বুঝি স্যার, আপনি খুবই দয়ালু, কিন্তু অপরের ভালো জিনিস খাওয়া পড়ার চাইতে নিজের জিনিসেই বেশি সুখ, তা সে যত খারাপই হোক না কেন। আমার ধারণা এটাই স্বাভাবিক। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আশা করছি মাসখানেকের মধ্যেই তুমি এখান থেকে চলে যেতে পারবে। না স্যার, তা হয় না। আপনি একটা মানসিক অশান্তির মধ্যে রয়েছেন। আপনি যতদিন চাইবেন আমি এখানে থাকব। না না টম, আমার জন্য আমি তোমাকে এখানে ধরে রাখতে চাই না। অনুমতি পাবার পরের দিনই তুমি এখান থেকে চলে যাবে, আর বাড়িতে গিয়ে তোমার ছেলে মেয়েদের আমার ভালোবাসা জানাবে। ইভার মৃত্যুতে মেরি বা মামি কেউই কম আঘাত পায়নি। মামি তো আজও দিনরাত লুকিয়ে লুকিয়ে কেবল কাঁদে, কিন্তু মিস ওফেলিয়া ইভার মৃত্যুতে শোকের চাইতে জীবনে সত্যিকারের শিক্ষা পেয়েছেন অনেক বেশি। যে জঙ্গলি টপসিকে উনি শাসন করে শিক্ষা দিয়েও মানুষ করতে পারেননি, সেই টপসিকে ইভা বশ করতে পেরেছিল অন্তরের গভীর ভালোবাসা দিয়ে। এই ভালোবাসার শিক্ষাই ওফেলিয়ার হৃদয়কে একেবারে আলোকিত করে দিয়েছিল। তাই ইভার অসমাপ্ত কাজগুলোকে উনি নিজের কাজ বলেই মনে করতেন। সেদিন বিকেলে চায়ের পর ওফেলিয়া হঠাৎ জিজ্ঞেস করলেন, চাকর বাকরদের ভবিষ্যৎ সম্পর্কে তুমি কিছু ভেবেছ অগাস্টিন? আগে না ভাবলেও এখন তিনি প্রায়ই ভাবেন, তবু মুখে বললেন, না তো। কিন্তু এখন থেকেই ওদের সম্পর্কে তোমার ভাবা উচিত। কেন? বলা যায় না, যদি হঠাৎ তোমার মৃত্যু হয় তখন ওদের কি হবে? মৃত্যু শব্দটা যেন ছুরির ফলার মতো বিঁধল তার বুকে। কাগজটা সরিয়ে রেখে তিনি উদাস চোখে তাকিয়ে রইলেন ফোয়ারাটার দিকে। পড়ন্ত আলোয় যার উৎক্ষিপ্ত জলধারা অজস্র চুনি পান্নার মতো ঝিকমিক করছে। আপন মনেই তিনি আবার উচ্চারণ করলেন, মৃত্যু। শব্দটা কত সহজ, অথচ কি ভয়ঙ্কর। এর আগে শব্দটার গুরুত্ব তিনি কখনো এমন গভীরভাবে উপলব্ধি করতে পারেননি। এখন মনে হচ্ছে সবার জীবনেই এটা অবশ্যম্ভাবী। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ওফেলিয়া বললেন, আমি তোমাকে আঘাত করার জন্য কথাটা বলিনি অগাস্টিন। আমি জানি ওফেলিয়া, তুমি ইভার কথা ভেবেই বলেছ। আমি যে ওদের কথা আদৌ ভাবিনি তা কিন্তু নয়। ভেবেছি একটু একটু করে ওদের সবাইকে মুক্তি দেব। টমের জন্য ইতিমধ্যে আমি আদালতে আবেদনও করেছি। মুক্তির পরেও টপসি থাকবে তোমার কাছে। ওর তো আর দেখাশোনা করার কেউ নেই। কোথায় থাকবে বলো? টপসি এখন ভালো হয়ে গেছে, ও আরও ভালো হবে। সবচেয়ে মুশকিল কি জানো অফেলিয়া? আমি অনেক ভেবে দেখলাম শুধু মুক্তি পেলেই হবে না, ওদের দরকার সুশিক্ষা আর অর্থনৈতিক স্বাধীনতা।
নইলে টপসি মুক্তি পেয়ে কি করবে বলো, যদি নিজের রুজিটুকুও নিজে উপার্জন করতে না পারে? আমরা এমনই অলস আর স্বার্থপর যে কখনো কখনো ওদের প্রতি সদয় হয়ে ভালো ব্যবহার করেছি, কিন্তু শিক্ষিত করে তোলার কথা ভাবিনি। খুশির চোখে ওফেলিয়া ভাইয়ের দিকে তাকালেন। সত্যি অগাস্টিন, আগের চেয়ে তুমি এখন অনেক বদলে গেছ। হ্যাঁ ওফেলিয়া, আমি এখন অনেক দুঃসাহসী হয়ে উঠেছি। আগে আমার অনেক ভয় ছিল, এখন আমার হারাবার মতো আর কিছুই নেই। তাই ভেবেছি নতুন করে আরেকবার চেষ্টা করে দেখব গোড়া থেকে শুরু করা যায় কিনা। অগাস্টিন? হ্যাঁ ওফেলিয়া, হাঙ্গেরিয়ানরা যদি তাদের লক্ষ লক্ষ ভূমিদাসদের মুক্তি দিতে পারেন, তবে আমি বা এই কটা কৃতদাসকে মুক্তি দিতে পারব না কেন? সারাটা দেশের তুলনায় কিছু না হলেও নতুন করে শুরু করব। শুধু মুক্তি নয়, শিক্ষার ব্যবস্থাও করব। তুমি যদি বলো আমি জেন, রোসা আর টপসির লেখাপড়ার দায়িত্বটা নিতে পারি। উচ্ছ্বসিত হয়ে ওফেলিয়া বলে উঠলেন। এই সম্পর্কে আমি তোমাকে বিস্তারিত বলবো ওফেলিয়া, এখন আমি একটু ঘুরে আসব। কেন জানি না, আজ সারাটা দিন মনটা খুব খারাপ হয়ে রয়েছে। কেবলই আমার অতীত দিনগুলোর কথা স্পষ্ট মনে পড়ছে। টুপি আর ছড়ি নিয়ে মনিবকে বের হতে দেখে টম দ্রুত পায়ে আঙিনা পেরিয়ে এসে জিজ্ঞেস করল সে তার সঙ্গে যাবে কিনা। সেন্ট ক্লেয়ার বললেন, না টম, তোমার আসার দরকার নেই। একটু ঘুরে আমি ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসব। গল্পকথন বই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হ্যারিয়েট বিটার স্টোয়ের লেখা আঙ্কেল টমস কেবিন, আজ ৮ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।